একটি বন আছে যা শুধুই গাছের জঙ্গল নয়, এটি একটি হৃদয়, একটি প্রাণ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে জল আর কাদামাটির বুক চিরে জন্ম নেয় জীবনের গল্প। Hello everyone, good morning. Welcome to my channel Ishita's Lifestyle. তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যদি কখনো আমাদের দেশের বাড়ির দিকে যাই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে প্ল্যান হয়েছে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার, যেটা আমার দেশের বাড়ি। তো সেই দিকেই আমরা এখন যাচ্ছি। আমি পুরো রাস্তাটা তোমাদেরকে দেখাবো এবং ওখানের লোকাল লাইফ কীরকম দেখাবো, ওখানে সবাই কীরকমভাবে থাকে, সকলে কীরকমভাবে আনন্দ করে জীবনযাপন করে, সমস্ত কিছু তোমাদের জন্য থাকবে। তো চলো যাওয়া যাক। ঠিক ধরেছেন, বনটির নাম সুন্দরবন, যার গায়ে আছে হাজার নদীর আঁচড়, যার বুক জুড়ে হেঁটে বেড়ায় বাঘ, যার কোলে খেলে বেড়ায় হরিণ, মাছরাঙা, কুমির আর মানুষ। সুন্দরবনের সুন্দরী গাছ সবচেয়ে সেরা সেজে গাছ, গাছটি সুন্দরবনে। আর সুন্দরবন নামটি এসেছেই যে সুন্দরী গাছের নাম থেকে, এটি বোধহয় সকলেই জানেন। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশ ও ভারতের সীমান্তে প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সুন্দরবন। কিন্তু আজ আমার এই ভ্লগে আমি আপনাদের দেখাতে চাই সুন্দরবনকে পর্যটন স্থল হিসেবে নয়, ওখানকার একজন ঘরের মেয়ে হিসেবে। তাই আমাদের যাত্রাপথ, আমরা যেভাবে যাব, যেখানে থাকবো, তার আশেপাশের লোকজন সব কিছুই একদম অন্যরকম হবে। আর আমি নিশ্চিত যে ট্যুরিস্টরা কখনোই এই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে না, যেই অভিজ্ঞতা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঘড়িতে এখন বাজে সকাল 10টা। আমরা জার্নি শুরু করেছি কিছুক্ষণ আগে, জাস্ট 15-20 মিনিট হলো। তো এখন আমরা যাচ্ছি ক্যানিংয়ের দিকে প্রথমে। তো ক্যানিং থেকে ডিরেক্ট রাস্তা দিয়েই আমরা চলে যাব একদম স্ট্রেট পথখালিতে। ওখানে গিয়ে আমাদের গাড়িটা রেখে দিতে হবে, কারণ তারপরে আর রাস্তা নেই যেখানে আমরা গাড়ি নিয়ে যাব। তারপরে আমাদেরকে নদী পেরোতে হবে নৌকো করে। 2টো নদী পড়বে পথে, 2টো নদী পেরিয়ে তারপরে গিয়ে আমরা পৌঁছবো। আজকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি না অ্যাজ আ ট্যুরিস্ট, আমরা যাচ্ছি নিজের বাড়িতে, তাই আজকের ভিডিওটায় ট্যুরিস্টের মতন বা ঘোরা সংক্রান্ত কিছু খুব একটা থাকবে না ঠিকই, কিন্তু যেখানে আমরা যাচ্ছি ঠিক সেইখানকার একদম লোকাল লাইফস্টাইল, জনসাধারণের জীবনযাত্রা, সেখানে কতটা কঠিন, কতটা সহজ, এই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। আমরা উঠে গেছি এখন বারুইপুর ক্যানিং রোডে, যেটা স্ট্রেট যাচ্ছে একদম ক্যানিং অবধি। সেখান থেকে আমরা যাব গদখালি। বাড়ি থেকে গদখালি পৌঁছতে লাগলো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু যে রাস্তাটা আমরা ধরে গেছিলাম, মানে এটাই একটি রাস্তা। সায়েন্স সিটি থেকেও যদি আসেন আপনারা, তাহলেও এই রাস্তার ওপর দিয়ে আপনাদের গদখালি অবধি যেতে হবে। তো রাস্তাটা খুবই ভালো থাকায় জার্নিটা খুব একটা খারাপ লাগেনি। এই রাস্তাটার সঙ্গেই বাসন্তী হাইওয়ে কানেক্টেড, তাই সায়েন্স সিটি থেকে যদি আসতে হয়, সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে আপনারা সোজা চলে আসতে পারবেন এই ক্যানিং গদখালি রাস্তাটায়। আর সেই গদখালিতেই আমাদের গাড়ি রেখে নদী পেরিয়ে যেতে হবে গোসাবা, যেটা সুন্দরবনের মেন টাউন। গদখালি পৌঁছে গেছি। এই যে শেডসগুলো তোমরা দেখছো, এখানে দেখো গাড়ি পার্কিং করা আছে। এরকমই একটা জায়গায় আমরা গাড়ি পার্ক করে এবার আগে যাব।
যাচ্ছি এখন খেয়াঘাটের উদ্দেশ্যে। খেয়াঘাট থেকে আমরা নৌকায় উঠবো, উঠে যাবো আমরা গোসাবা। এই যে ছোট ছোট ডিঙি নৌকোগুলো দেখছো, এগুলো ধরেই কিন্তু প্রত্যেক দিন নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যাতায়াত করে। হ্যাঁ, আর কোনো পথ নেই, কোথাওই যেতে গেলে নদী একমাত্র পথ, কারণ সুন্দরবন নদী মাতৃক। কেউ যদি বাইক নিয়েও পারাপার করে বা স্কুটি থাকে, ঠিক আছে, তো সেইগুলোই নৌকোর মধ্যে কিন্তু তুলে দেওয়া হয় এবং প্রচণ্ড রিস্কিভাবে এই যে নৌকো থেকে যেটিতে নামানো হলো এবং ওঠানো, তো বাইক বা স্কুটি প্রত্যেকটাই ভীষণ ভারী থাকে, তো সেইগুলো কিন্তু প্রচণ্ড রিস্ক নিয়েই কিন্তু ওঠানো নামানো করা হয় এবং সেটা প্রতিনিয়ত প্রত্যেকটা খেয়া পারাবারের সময়তেই করানো হয় এবং নৌকোর দুধারে এরকমভাবে সব মানুষেরা বসে থাকে এবং তারপরে নৌকোটা ছাড়া হয়। মাথা পিছু ভাড়া মাত্র 5 টাকা। এই নৌকোটি এখান থেকে যে ছেড়ে দিল, মানে গদখালি থেকে যে ছাড়লো, সেটা সোজা যাবে গোসাবায় এবং এর মাঝেও কিন্তু বিভিন্ন দ্বীপে অনেক সময় যাত্রীরা নামে, কিন্তু আমাদের যেহেতু স্ট্রেট গোসাবাতেই গন্তব্য ছিল, তাই মধ্যিখানে একটা দুটো দ্বীপ ঘুরে, ঘাট ঘুরে, তারপরে সেই নৌকোটা আবার গোসাবায় গিয়ে আমাদেরকে নামালো। নেমে গেছি গোসাবা বাজারে। গোসাবা বাজার দিয়ে এখন হেঁটে যাচ্ছি, একটু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করবো, করে যাব। এখান থেকে মোটর ভ্যানে চেপে যেতে হবে আর একটা নদীর গন্তব্যে, যেটা পার করে পড়বে জটিরামপুর খেয়াঘাট এবং তারপরেই পড়বে আমাদের বাড়ি। আসলে এতটা জার্নিতে ছেলে একটু ক্লান্ত হয়ে পড়েছিল, অনেকটা সকালে বেরিয়েছি, এখন প্রায় বাজে 2-2:30। তো এতক্ষণ ধরে আমরা জার্নি করছি, মানে টানা 5 থেকে 5.5 ঘন্টা লাগে বাড়ি পৌঁছতে। পৌঁছলাম জটিরামপুর খেয়াঘাটে। এখানে দেখছো এই মোটর ভ্যানগুলো লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে, এখানেই আমাদেরকে নামাবে ওরা। নামানোর পরে এখান থেকে আবার একটা নদী পেরিয়ে আমরা যাব জটিরামপুরের ওই পারে। কোথায় চলেছ? ঠাম্মির বাড়িতে। ঠাম্মির বাড়িতে? কেমন লাগছে? ভালো। ক্লান্ত হয়ে গেছো একটু? এই গরমে নয়, চলো আমরা ওইদিকে গিয়ে রেস্ট নেব। দাও ট্রলিটা আমাকে দাও এবার। এটাই আমাদের শেষ নদী, কিন্তু এখন কোনো নৌকো নেই, তাই আমাদের পাড়ে অনেকক্ষণ বসে থাকতে হলো। প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট বসার পরে একটা নৌকো এলো এবং সেইটা চেপে তখন আমরা ওই পারে গেলাম।
আর বাড়ি যেতে না যেতেই ভাইয়ের সঙ্গে শুরু হয়ে গেল দুষ্টুমি। কাকাই আবার ওইদিকে গাছ থেকে ডাব পেড়ে তখন ডাব কেটে শ্বাস বের করে তাদেরকে দিতে ব্যস্ত। কেন করছিস ওরকম? এইভাবেই হাসতে হাসতে খেলতে খেলতে দিনটা শেষ হলো। সেদিন আর বিশেষ করে আমরা কিছু করিনি, শুধু রাত্রেবেলা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই আমার আরেক দেওরের রিসোর্ট ওখানে আছে, তো সেটাই দেখতে আমরা রাত্রেবেলা গেছিলাম এবং রাতটা আমরা সেই রিসোর্টেই কাটিয়েছিলাম। আর রাতের অন্ধকারটা শুধু দেখুন একবার, মানে একদম মিশমিশে কালো। রাস্তায় কিন্তু কোনো লাইট নেই, কোনো আলো, কোথাও কিচ্ছু নেই। হ্যাঁ, যদি পূর্ণিমার চাঁদ থাকে তাহলে রাস্তায় খানিকটা আলো পড়ে, কিন্তু সময়টা ছিল অমাবস্যা, তাই প্রচণ্ড অন্ধকারের মধ্যে দিয়ে কিন্তু ভ্যানে করে, এই যে রাস্তাটা দেখছেন পুরো অন্ধকারের মধ্যে ভ্যানে করে আমরা গিয়ে পৌঁছেছিলাম আমাদের সেই ছোট্ট একটা রিসোর্ট যেটা আমার দেওরের। এবং সেইখানে গিয়ে কিছু আলো আছে, অবশ্যই সে সুন্দর করে সাজিয়েছে, যদিও পুরোটা এখনও তৈরি হয়নি, তাই রাত্রেবেলা তো আর বিশেষ কিছু আমরা এখানে দেখাতে পারবো না, কারণ সত্যি আলোটা কম। সকালবেলা খানিকটা আমি দেখানোর চেষ্টা করব এবং সকালের যে সুন্দর ভিউ পয়েন্টটা আমরা এখান থেকে দেখতে পেয়েছি সেটাও ডিটেলসে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।